জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধীদের 5 দিনের যৌথ কর্মসূচি, সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান। আলোচনায় ডাকসু নির্বাচন, রোডম্যাপ নিয়ে ছাত্র সংগঠনগুলোতে বিভক্তি, পর্যালোচনা কমিটির সুপারিশ পাওয়ার পরই হবে ভোট, জানালেন ভিসি। 2023-এর তুলনায় 24 সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে 1.54%। কাঠামোগত হত্যাকাণ্ড বলছে যাত্রী কল্যাণ সমিতি, সুশাসন এবং জবাবদিহিতা না থাকাই কারণ। 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, দাপট থাকবে আরও 4 দিন। বাড়ছে ঠান্ডাজনিত রোগ, শিশুদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ। ব্যাংকিং খাতের খেলাপি ঋণ 3.25 লাখ কোটি টাকা, ব্যাংক পরিচালকদেরই 2,34,000 কোটি, আদায়ের শীর্ষ 10 শিল্পগোষ্ঠীকে টার্গেট। হাসমানি মামলায় ট্রাম্পকে সাজা দেওয়ার ইঙ্গিত বিচারকের, সিদ্ধান্তে সমালোচনা, অবিলম্বে খারিজের আবেদন রিপাবলিকান পার্টির। এবং বিপিএল ফুটবলে আজ মোহামেডানের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী, আরেক ম্যাচে রহমতগঞ্জের মুখোমুখি ঢাকা ওয়ান্ডারার্স। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার পুরো খবর। জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের পক্ষে আগামী 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে রাজধানীর বাংলা মোটরের যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল 31 ডিসেম্বর, কিন্তু সরকার নিজেরাই এই ঘোষণাপত্র প্রস্তুত করবে এমন আশ্বাসে সেদিন শহীদ মিনারে শুধু সমাবেশ করেই ফিরে যায় সারা দেশ থেকে আগত ছাত্ররা। এ সময় 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণার আলটিমেটাম দেয় ছাত্রনেতারা। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এমন অবস্থায় 4 দিন পার হলেও সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে মনে করে ছাত্র নেতারা। দুপুরে সংবাদ সম্মেলন করে প্রোক্লেমেশন অফ রেভলিউশনের পক্ষে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে যেমনটি বলছিলাম, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। এ সময় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরো কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে সরকার তাদের মতামত জানতে চাইলে ছাত্ররা সহযোগিতা করবে। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকার আহ্বান করুক। 15 জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ করা না হলে আরো কর্মসূচি দেওয়ারও কথা জানান তারা। বিএনপির এ পর্যন্ত কোনো অফিসিয়াল জুবারসিনী, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পর্যালোচনা কমিটির সুপারিশ পাওয়ার পরই আলোচনার মাধ্যমে হবে ডাকসু নির্বাচন, জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই কথা জানান তিনি। আরও বলেন,
ডাকসু নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে, আর সেই সুপারিশের আলোকেই উৎসব মুখর ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেও এ সময় জানিয়েছেন তিনি। আমরা একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসু সংক্রান্ত ব্যাপারে, তাদের গঠনতন্ত্র সহ ইত্যাদি বিষয়ের কিছু সংশোধন প্রস্তাব এসছে, এগুলো আমরা কতটুকু করতে পারবো, কিভাবে করব, এগুলো এটা নিয়ে। এবং আমাদের আরেকটি বড় কমিটি কাজ করছে সার্বিক আমাদের রাজনৈতিক যে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির কেমন রূপ হওয়া উচিত, তার স্বরূপ কেমন হবে, কাঠামো কেমন হবে ইত্যাদি নিয়ে পরামর্শ দিতে। তারাও একটা পর্যায়ে তাদের শুধুমাত্র তারা ডাকসু দেখছে না, তারা সার্বিকভাবে বিষয়গুলো দেখছে। সরকারের থেকে কিংবা সরকারের ছত্রছায়ায় ছাত্ররা যদি রাজনৈতিক দল তৈরির চেষ্টা করে তবে তা বিতর্কের সৃষ্টি করবে এবং সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ। শনিবার এক কাউন্সিল অধিবেশনে এই মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সেগুনবাগিচায় অবস্থিত সংহতি মিলনায়তনে এই কাউন্সিল অধিবেশনের আয়োজন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি। অধিবেশনের প্রতিপাদ্য বিষয় ছিল গণ অভ্যুত্থানের চেতনায় সকল বৈষম্যের বিলোপ করুন, অধিকার, ইনসাফ ও মুক্তির কাফেলায় শামিল হন। অধিবেশনের প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক আরও বলেন, জুলাই প্রক্লেমেশন ঘোষণা করার আগে সব রাজনৈতিক দলগুলোর মতামত নিতে হবে। সরকারের মধ্যে ছাত্রদের যদি প্রতিনিধিত্ব থাকতে পারে, শ্রমিকের প্রতিনিধি থাকা দরকার। সরকার এদিকে কোনো ভ্রুক্ষেপ করেনি, ছাত্র তরুণরাও এটা বিবেচনার মধ্যে নেয়নি। পরে যারা সরকার গঠন করেছেন তারাও কোনো শ্রমিক প্রতিনিধি রাখার দরকার, এটা তাদেরও মনে হয় নাই। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 11 সংস্কার কমিশনের বিষয়ে নিজেদের মধ্যে মতামত বিনিময় নিয়ে বৈঠক করছেন কমিশনের প্রধানরা। রাজধানীর মাইডাস সেন্টারের টিআইবি অফিসে জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ, নির্বাচন, দুদক, সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ, স্বাস্থ্য, স্থানীয় সরকার, তথ্য, নারী এবং শ্রম সংস্কার কমিশনের প্রধানরা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। সংস্কার কমিশনের বৈঠকে উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টাও। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইয়াসমিন, 11 সংস্কার কমিশনের বিষয়ে এই যে নিজেদের মধ্যে মতামত বিনিময়ের বৈঠক চলছে, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে 11 সংস্কার কমিশনের বৈঠক এই রাজধানীর এই মাইডাস সেন্টারে 5 তলায় টিআইবি অফিসে হচ্ছে। এটা পুরোপুরি অনানুষ্ঠানিক একটি বৈঠক হচ্ছে। এটা আসলে কোনো মিডিয়া জানাচ্ছে না, এরা নিজেদের ভিতরে একটা বৈঠক হচ্ছে, কিন্তু নিউজ 24 এটা তাদের সোর্স থেকে জেনে এখানে এসে আমি উপরে গিয়েছিলাম, সেখানে বৈঠকটি চলছে এবং তখন টিআইবি থেকে বলা হয়েছে যে এখানে আসলে বলা কোনো কথা বলবে না, কিন্তু আমি ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশন, আলী রিয়াজ এবং স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান, তার দুজনের সাথে কথা বলেছি। তারা যদিও ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তারা বলেছেন যে আসলে এই বৈঠকটি নিজেদের ভিতরেই একেবারে 11 কমিশন এখন পর্যন্ত কতটা কি কাজ করলো, তাদের সেই ভিউ এক্সচেঞ্জের এই বৈঠক। এবং 4 জন উপদেষ্টা এখানে আছেন, সৈয়দ রিজওয়ানা হাসান আছেন আসিফ নজরুল আছেন, আদিলুর রহমান এবং ফজলুল কবির খান। যদিও ফজলুল কবির খান কিছুক্ষণ আগে বের হয়ে গিয়েছেন। আমরা জানি গতকালকে 6টি সংস্কার কমিশনের সময় বাড়ানো হয়েছে। যেই 6টি সংস্কার কমিশনের 3 অক্টোবর গঠন হয়েছিল, 31 ডিসেম্বরের ভিতরে তাদের সুপারিশ জমা দেওয়ার কথা ছিল, কিন্তু 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এর বাইরে 19 নভেম্বর আরো 5টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, যাদের সময় সীমা সুপারিশ দেওয়ার আছে হলো 17 ফেব্রুয়ারি পর্যন্ত। এই 11টি সংস্কার কমিশনে এই বৈঠকটি করছেন এখানে। এর আগে আসলে 11 সংস্কার কমিশন একসাথে বসে এরকম একটি বৈঠক কখনো হয়নি। যেহেতু 6 সংস্কার কমিশনের সুপারিশ জমা দেওয়ার একদম শেষ পর্যায়ে তারা অনেকটা শেষ করে আসছেন সুপারিশের প্রস্তাবের বিষয়গুলো, তারা হয়তো কে কার সাথে কারটা মিল আছে এরকমটাই কথা হয়েছিল। আমার সাথে সৈয়দ রিজওয়ানা হাসান গতকাল আমাকে জানিয়েছিলেন, উনি এখানে আছেন, উনি হয়তো বের হলে আমি চেষ্টা করবো কথা বলার জন্য কি হয়েছে। এবং একই সাথে পুলিশ সংস্কার কমিশনের সফররাজ আছেন, তার সাথেও আমি চেষ্টা করবো কথা বলার জন্য। ইফতেখারুজ্জামানও। তো আমি দেখবো, বোঝার চেষ্টা করবো আসলে এই কমিশনের বৈঠকের মধ্য দিয়ে আগামীতে তারা যে সুপারিশটা জমা দিবেন কি হতে যাচ্ছে, একটার সাথে মানে এক সংস্কারের কমিশনের সাথে
আরেক সংস্কার কমিশনের কতটা মত পার্থক্য আছে, কতটা এবং একমত আছেন, সবকিছু নিয়ে বৈঠকটি যেহেতু হচ্ছে, সেহেতু বৈঠক শেষে বলা যাবে বৈঠকটি একটু বড়ই হবে, 4টা পর্যন্ত হবে বলে জানা গিয়েছে। যদিও 10টায় শুরু হয়েছে বৈঠকটি। এবং আলী রিয়াজ বের হয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আমার সাথে কথা বলেছেন। উনি যেটা বললেন যে তাদের একটা বড় সুপারিশ হলো সংবিধান সংস্কার নিয়ে যাতে একপক্ষীয় ক্ষমতা এখন থেকে বাংলাদেশে আর না থাকে, এই বিষয়টি সে এখানে উপস্থাপন করেছে। অন্য যারা 11 সংস্কার কমিশন এবং 4 উপদেষ্টা ছিলেন তারাও এটাতে একমত হয়েছেন যে এই সুপারিশ আসলে প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন, তো 6 সংস্কার কমিশন 15 তারিখের মধ্যে, বাকিটা 17 নভেম্বর দিবেন। সবগুলো নিয়ে হয়তো সরকার বসবেন, কথা বলবেন, আবার পরবর্তী সিদ্ধান্ত দিবেন। কারণ আমরা জানি যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান 3টি কাজ সংস্কার করা এবং একই সাথে জুলাই গণহত্যার বিচার করা এবং নির্বাচনের জন্য রোডম্যাপ করা। তো সবার আগে সংস্কার বিষয়টি আসবে, সংস্কারের পরে রোডম্যাপের বিষয়টি আসবে। অর্থাৎ সংস্কার কমিশনের এই সুপারিশগুলো অনেক ইম্পর্টেন্ট রাজনৈতিক দলগুলোর জন্য, কারণ রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য তাকিয়ে আছে। সেক্ষেত্রে সংস্কার কমিশনের 15 দিনের যে 6 সংস্কার কমিশনের সময় বাড়লো, এটা নিয়েও গতকালকে রাজনৈতিক দলগুলোর কিছু তারা তাদের মতামত দিয়েছেন যে এটা আসলে ঠিক হয়নি। কিন্তু যেহেতু একদম শেষ সময় কিছু 15 দিন খুব বেশি সময়ও না, এটা আসলে সৈয়দ রিজওয়ান হাসান বলেছিলেন যখন আমার সাথে কথা হয়েছিল যে কিছু কাজ বাকি থাকার কারণে 6 সংস্কার কমিশনের সময় বাড়লো। সো অতএব আজকের এই বৈঠকের পর আমি জানতে চেষ্টা করব যারা উপদেষ্টা আছেন তাদের কাছে এবং কমিশন প্রধানরা আছেন তাদের কাছেও যে কি হচ্ছে আসলে। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। গেল বছরে সড়ক দুর্ঘটনায় রাস্তায় প্রাণ গেছে 8,543 জনের এবং অন্যদিকে আহত হয়েছেন 12,608 জন। 2023 সালের তুলনায় 2024 সালের সড়ক দুর্ঘটনা বেড়েছে 1.54%। এসব দুর্ঘটনাকে কাঠামোগত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি। সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। ঘন কুয়াশার কারণে গত 2 সপ্তাহে শুধু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 12 জন, আহত হন অন্তত 20 জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে 10 বছরে মোটরসাইকেল বেড়েছে 5 গুণ। সড়কে নেমেছে 60,000 ব্যাটারি চালিত নতুন রিক্সা, যেগুলো সড়ক মহাসড়কে দুর্ঘটনার নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও 2023 সালের তুলনায় 2024 সালে সড়ক দুর্ঘটনা বেশি হয়েছে। সুশাসন এবং জবাবদিহিতা না থাকায় সড়কে কাঠামোগত হত্যাকাণ্ড চলছে বলে দাবি যাত্রী কল্যাণ সমিতির। দেশের সড়ক দুর্ঘটনার ধারাবাহিক হত্যাযজ্ঞ চলছে। চলমান ইসরায়েলি আগ্রাসনে, ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলায়, ভয়াবহ যুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছে, আমাদের সড়কে প্রাণহানি তার কাছাকাছি। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা কমাতে ডিজিটাল স্পিড লাইট এবং সড়ক নিরাপত্তার বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানায় সংগঠনটি। সড়কে অবকাঠামো নির্মাণে যতটুকু সাফল্য দেখিয়েছে, ঠিক ততটুকু সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি, সড়ক দুর্ঘটনা বন্ধে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বিগত সরকারের সময়ে দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরা হয়নি। দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। সড়ক দুর্ঘটনায় আহত সানজিদা সুমি, নিউজ 24। দেশের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে, আর এর কারণে জনজীবন সহ ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। সেই সাথে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে সপ্তাহ শেষে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর হিমবাতাসে কাঁপছে সারা দেশ। রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগের 8 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আগুন জ্বালায় বসে আছি, যাও চলতে পারতেছি, খুবই ঠান্ডা লাগতেছে। কয়দিন তো বেড়ে পাই না, খুব শীত, কুয়াশা। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। চরম দুর্ভোগে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন তারা। শীতের দাপটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। আগে তো গাড়ি নিয়ে বাইরে এলে 12-13 টাকার কাম করতাম, এখন গাড়ি নিয়ে বাইরে এলে 1 টাকা কাম করতেই কষ্ট হয়ে যায়। কুয়াশার কারণে কাজ কামাই বন্ধ, বন্ধ হয়েছে। সারাদিনটা আর কি
কষ্টটা আর কি কোনো মতনে চলে। দিনের আলোতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। আবহাওয়া বিভাগ বলছে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে। সেই সাথে চলতি মাসেই আরও কয়েকটি শৈত্যপ্রবাহ হবে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। জনজীবনের পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ ছাড়িয়েছে 3.25 লাখ কোটি টাকা। আর এই খাতের মোট ঋণের 2,34,000 কোটি টাকাই নিয়েছেন বিভিন্ন ব্যাংকের পরিচালকরা। এ নিয়ে আলোচনা না হলেও এখন খেলাপি ঋণ আদায়ে টার্গেট করা হয়েছে দেশের শীর্ষ 10 শিল্পগোষ্ঠীকে। সম্প্রতি একটি গ্রুপের রিসিভার ও একাধিক কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়েছে স্বতন্ত্র পরিচালক। যদিও ব্যবসায়ীরা বলছেন ব্যবসা চালানো সম্ভব হবে না স্বতন্ত্র পরিচালক দিয়ে। আর এই বিষয়ে বিশ্লেষকরা বলছেন অর্থনীতির স্বার্থেই টিকিয়ে রাখতে হবে শিল্পগোষ্ঠীগুলোকে। 3.25 লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণে জর্জরিত দেশের ব্যাংকিং খাত, যেখানে মোট ঋণের 2,34,000 কোটি টাকা নিয়েছেন বিভিন্ন ব্যাংকের 760 পরিচালক। আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর এ খাতের প্রকৃত চিত্র বেরিয়ে আসলে দেখা দেয় অনাস্থা। পাশাপাশি বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত প্রচারণা গভীর সংকটে ফেলে 10 ব্যাংককে। ঋণের বড় অংশ ব্যাংক খাতের পরিচালকদের দখলে থাকলেও এখন টার্গেটে পরিণত হয়েছে দেশের শীর্ষ 10 শিল্পগোষ্ঠী। শিল্প বাঁচিয়ে টাকা আদায়ের কৌশল না নিয়ে দেয়া হচ্ছে চাপ। ইতিমধ্যে একটি গ্রুপে রিসিভার বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই গ্রুপের 3 কোম্পানিতে আবার স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা BSEC। যদিও স্বতন্ত্র পরিচালক দিয়ে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয় মত সংশ্লিষ্টদের। বলছেন ব্যবসায়ীদের অনাস্থার কারণে বিনিয়োগ কমে গেলে চাপে পড়বে দেশের অর্থনীতি। কোর ব্যবসা পরিচালনার জন্য আসলে দিনের শেষে 100% ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস কিংবা যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের যাদের এই ব্যবসাটা সম্পর্কে সম্যক ধারণা নেই, তাদের দিয়ে আসলে চালানোটা ডিফিকাল্ট। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরাও বলছেন দেশের অর্থনীতির স্বার্থেই আস্থা ফিরিয়ে আনতে হবে ব্যবসায়ীদের। 85% বেসরকারি খাত নির্ভর অর্থনীতিতে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কমবে কর্মসংস্থান। চাপে থাকা অর্থনীতি পড়বে গভীর সংকটে। যে বড় বড় শিল্প কারখানা লার্জ কংগ্লোমারেট যেগুলো বন্ধ করা হচ্ছে, সেগুলোর জন্য কিন্তু বাংলাদেশের অর্থনীতি এটা হুমকির ভিতরে পড়বে। তার কারণ হচ্ছে যে এখানে আপনার এটার সাথে জড়িত হচ্ছে যে এমপ্লয়মেন্ট জড়িত, এটার সাথে জড়িত, এটার উপরে ডিপেন্ড করবে বেকারত্ব কত বাড়বে এবং এমপ্লয়মেন্টও কত বাড়বে। যে অর্থনীতিতে উচ্চ বেকারত্ব এবং উচ্চ মূল্যস্ফীতি একসাথে বিরাজ করে, ওই অর্থনীতি থেকে আসলে স্থবিরতা চলে আসে। ভালো প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার এটা কোনো অর্থনৈতিকভাবে যৌক্তিক না, বরঞ্চ আপনি শাস্তি দিতে পারেন আইনের অনুযায়ী। শাস্তি এবং টাকাগুলি যে গেছে, অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ইচ্ছাকৃতভাবে তারা ঋণ খেলাপি হয়েছে, সেই টাকাগুলি উদ্ধার করা এবং দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া। এদিকে 2024 সালে নানা অস্থিরতার মধ্যে কমেছে বাণিজ্য বিনিয়োগ। আর কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি 2024-25 অর্থবছরের প্রথম 5 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলার পরিমাণ কমেছে 26%। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 4র্থ দিন আজ। সেখানে রয়েছেন সহকর্মী মৌরিন মৌ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মৌ, কেমন দেখছেন বাণিজ্য মেলা? বেলা গড়িয়ে তো প্রায় দুপুর, এই মুহূর্তে আপনি ক্রেতা সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ নাফিসা। আমরা সকাল থেকেই রয়েছি বাণিজ্য মেলায় এবং আপনি দেখতেই পাচ্ছেন যে দুপুর হওয়ায় ক্রেতা সমাগম কিছুটা কম এবং আমরা দেখেছি সকাল 10টায় মূল ফটক খুলে দেওয়া হয়েছে এবং আজকে মেলা চলবে কিন্তু রাত 9টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিন্তু ক্রেতা সমাগম তুলনামূলক কমই আছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে দেশি পণ্যের স্টলে কিন্তু ক্রেতা সমাগম কিছুটা বেশি এবং এখানে দেশি বিদেশি মিলে স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা কিন্তু রয়েছে 361টি। বাংলাদেশ বাদে 7টি ভিন্ন দেশের 11টি প্রতিষ্ঠান কিন্তু অংশ নিয়েছে এবারের আসরে এবং অংশগ্রহণকারী দেশগুলো আছে ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার মতো অনেক
দেশের পণ্য কিন্তু এখানে এসেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এবং এবারের টিকিটের ব্যবস্থায় রয়েছে নতুনত্ব। এবার প্রথমবারের মতো কিন্তু অনলাইনের মাধ্যমে টিকিট কাটা যাচ্ছে এবং টিকিটের মূল্য ধরা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং প্রাপ্তবয়স্কদের 12 বছরের নিচে যারা আছেন তাদের এর অর্ধেক টাকা। এবং প্রথমবারের মতো যেহেতু অনলাইনের টিকিট, তার অনেকেই আসলে অনলাইনের মাধ্যমেই টিকিট করছে এবং মাসব্যাপী মেলা 10টা থেকে 9টা পর্যন্ত চললেও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কিন্তু রাত 10টা পর্যন্ত চলবে। এবং বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে যেহেতু মেলার প্রথম সপ্তাহে ক্রেতা সমাগম কিছুটা কম থাকে, আগামী সপ্তাহ থেকে ক্রেতার চাপ আরেকটু বাড়বে এবং মেলা পুরোপুরি জমে উঠবে বলে তাদের প্রত্যাশা। এবং যেহেতু গত বছর মেলা কিছুটা দেরি করে শুরু হয়েছিল, প্রায় 20 দিন পরে শুরু হয়েছিল, এবার সঠিক সময়ে শুরু হওয়াতে আসলে বিক্রেতাদের প্রত্যাশা যে এবার তাদের গতবারের মতো বাণিজ্যিক যে ভাটা পড়েছিল সেই ভাটাটা এবার পড়বে না। নাফিসা, এখান থেকে এই ছিল সর্বশেষ। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? ভাবির মনে হয় লাইজল ইউজ করার সময় এসে গেছে। নতুন লাইজল 3-in-1 ডিটারজেন্টের চেয়ে 10 গুণ বেশি পরিষ্কার করে। লাইজল, ঘর হবে কমপ্লিট ক্লিন। লাইজল খাই। এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড়। জলদি কিনুন। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। বন্ধু, নেমে আয় না, 5 মিনিট দ্বারা হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। অশুদ্ধ ধারণা ভেঙে অটিজমগ্রস্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের কর্তব্য। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো, দুধ ও জাফরানের ভরপুর গুণে যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। প্রতি মাসের 1 তারিখ আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। বাংলাদেশ এত সুন্দর। এইটাই বাংলাদেশ। এটাও বাংলাদেশি। এমন বাংলাদেশের জন্য কার না গর্ব হয়। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত।
31শে জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। শনিবার রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। এ সময় উপস্থিত বক্তারা বলেন, গত 17 ডিসেম্বর টঙ্গী ময়দানে অতর্কিত হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি তোলেন তারা। বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে দেশবিরোধী অপশক্তির হাত রয়েছে। 2018 সালের ঘটনার বিচার হলে 24-এর ঘটনা ঘটত না। টঙ্গীতে হামলাকারীদের সকল কার্যক্রম নিষিদ্ধ দাবি, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি আদায়ের লক্ষ্যে 10 জানুয়ারি শুক্রবার বিক্ষোভ কর্মসূচি সহ 25 জানুয়ারি ওলামা সম্মেলনের ঘোষণা দেন আলেমগণ। 25শে জানুয়ারি 2024 শনিবার, আগামী 25শে জানুয়ারি 2025 শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। 17 ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমা মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে 45 ভরি স্বর্ণ লুট হয়। আর সেই লুট হওয়া 45 ভরি স্বর্ণালংকারের মধ্যে 32 ভরি উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদাবর থানার অফিসার ইনচার্জ SM জাকারিয়া এই তথ্য জানান। আরও জানান, আদাবর 16 নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে 45 ভরি স্বর্ণ লুট হয়। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া 45 ভরি স্বর্ণের মধ্যেই 32 ভরি উদ্ধার করা হয় বলেই জানিয়েছেন তিনি। গ্রেপ্তার হওয়া মাহিন মামলার বাদীর আপন ভাইয়ের ছেলে, আর রেহান মাহিনের বন্ধু। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 8 জন কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার অব্যাহতি দেয়া 8 জন কনস্টেবলকে একাডেমি থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ একাডেমির অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মাসুদুর রহমান। জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। একাডেমির আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম এসআই ব্যাচের প্রায় 260 জন এবং প্রশিক্ষণরত 40তম বিসিএস পুলিশ ব্যাচের বেশ কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফনের কথা রয়েছে। শুক্রবার দিবাগত রাতে 1:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। গত 1 সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে অবস্থার অবনতি হলে গত 1 জানুয়ারি দিবাগত রাতে এই শিল্পীকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ছেলে নিশাত মনি জানান, জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে গত ডিসেম্বরের শুরুর দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। আজকে আমরা সুন্দর মতো ওনাকে বিদায় দিই, কারণ আমি চাই বা আমরা চাই যে উনি আজকে যে জায়গাটাতে আছেন, উনি তো এখানকারই মানুষ। একটা সুন্দর একটা বিদায় হোক, কোনো তর্ক বিতর্ক ছাড়া, কারণ উনি হয়তো নাই, বাট ওনার প্রেজেন্সই তো আমরা এই কথাগুলো বলছি। যে সমস্ত কথাগুলো দ্বন্দ্ব বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, সেগুলোর আনসার নিশ্চয়ই আছে। সেই আনসারগুলো তো আমরা নিশ্চয়ই পাবো। ঢাকায় সিনেমার অন্যতম সফল অভিনেত্রী অঞ্জনা কাজ করেছেন দেশ বিদেশের 300-রও বেশি সিনেমায়। 1976 সালে চলচ্চিত্র অঙ্গনে পা রাখা অঞ্জনা 2 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি। ঢাকা শহর আইসা
চলচ্চিত্র দিয়ে অঞ্জনার অভিনয় জীবন শুরু, তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি দস্যু বনহুর। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল রানা। এই ছবির পর তাকে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি। চলচ্চিত্রে টানা কাজ করেছেন অঞ্জনা। অভিনয় করেন মাটির মায়া, অশিক্ষিত, চোখের মণি, সুখের সংসার, জিনজির, রাজার রাজা, নাগিনা, পরিণীতা সহ অনেকগুলো ব্যবসা সফল সিনেমায়। এ পর্যন্ত ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ ছাড়াও তিনি অভিনয় করেছেন ৯টি দেশের ১৩টি ভাষার সিনেমায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাদশাহ পুরস্কার পেয়েছেন কয়েকবার। নৃত্যশিল্পী হিসেবে অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি। পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। নুডলস খান নাই? সংবাদে আর একবার স্বাগত। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। ভরা মৌসুমেও দিনাজপুরের চালের বাজার চড়া। সবচেয়ে মোটা গুটি স্বর্ণা চালের দামই 52 টাকা থেকে শুরু। সরকারি বেসরকারিভাবে বিপুল পরিমাণে চাল আমদানি হলেও এর কোনো প্রভাব পড়ছে না বাজারে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের দাবি, চালের দাম না কমলেও আমদানির কারণে স্থিতিশীল রয়েছে দাম। ফখরুল হাসান পলাশের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দর দিনাজপুরের হিলি। এ বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে বিপুল পরিমাণে চাল আমদানি হয়। গত 2 মাসে আমদানি হয়েছে প্রায় 50,000 মেট্রিক টন। অথচ এখনো চালের বাজারে স্বস্তি ফেরেনি। মোটা স্বর্ণা জাতের চাল প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 52 থেকে 60 টাকায়। এছাড়াও বাজারে চিকন ও মাঝারি চালের দর 70 থেকে 80 টাকা। চালের এই লাগামহীন বাজারে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। আগে চাল খাইতাম আমরা 30 টাকা 40 টাকা, সেই চাল আমরা এখন খাচ্ছি 60 টাকা 50 টাকা 70 টাকা। খাদ্যের মধ্যে যাতে দামগুলো হয় সেই ব্যবস্থা যেন সরকারি তদারকির মাধ্যমে করা হয়, এটাই হচ্ছে আমার বক্তব্য এবং আমার দাবি। কাস্টমার আমাদেরকে বলতে দাম বাড়িয়ে দিচ্ছেন, দাম তো বাড়লে কি করবে, আমরা তো ভাই বেশি দামে কিনবো, ওই হিসাবে বিক্রি করবো। আমদানিকারকরা বলছেন ডলারের দাম বৃদ্ধি সহ নানা জটিলতায় বেশি দামে চাল আমদানি করতে হচ্ছে তাদের। স্বর্ণা 5 যেটা $395 আমরা কিনছি, সেই চালটা এখন বেড়ে $410 দাঁড়াইছে। যেটা সম্পা কাটা দিয়ে নাজির শাল চাল পরে সেটা আপনার ছিল হচ্ছে $520, সেটা বেড়ে এখন $540 পর্যন্ত দাঁড়িয়ে। সরকার যদি আমাদের ওপেন করে দেয় চালটা, ইন্ডিয়া থেকে 3 মাসের জন্য ওপেন, সরকার যে 10,000 টন দিছে সে 1 টনও মাল আনিনি। আমরা খুচরা আনি, আমরা ছোট পাটি, আমাদের বরাদ্দ যদি রেগুলার দেয় আমরা বেশি আনবো। এদিকে চাল আমদানি করে বাজারে খুব একটা প্রভাব না পড়লেও দাম স্থিতিশীল আছে বলে দাবি জেলা খাদ্য নিয়ন্ত্রকের। যেহেতু সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে চাল আমদানি হচ্ছে এবং এই চাল আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে, সেহেতু আমরা আশা করছি এর একটি ইতিবাচক প্রভাব বাজারে পড়বে। কৃষক ও ভোক্তার কথা মাথায় রেখে চালের বাজার নিয়ন্ত্রণ করছে সরকার, বললেন বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় মজুদ বাড়ানোর জন্য খাদ্য মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। এই মুহূর্তে যেটা বললাম, চিটাগং বন্দরে এই মুহূর্তে 50,000 টনের একটা জাহাজ খালি হচ্ছে। সারা দেশব্যাপী যে টিমগুলো কাজ করছে, তারা যে ধরনের অন্যায় ব্যত্যয় পাচ্ছে, তাদের ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন শত শত ভিজিট করছে। শুধু আশ্বাস নয়, চালের দাম হাতের নাগালে রাখতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী 10 জানুয়ারি হাসমানি মামলায় ট্রাম্পকে সাজা দেওয়া হবে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের বিচারপতি জুয়ান মার্চান্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি শপথ নেওয়ার 2 সপ্তাহের কম সময়ে এমন ঘটনার মুখোমুখি হচ্ছেন ট্রাম্প। নিউ ইয়র্কের বিচারপতি বলেন, ট্রাম্প সশরীরের পরিবর্তে ভার্চুয়ালি শুনানির জন্য উপস্থিত হতে পারেন। বিচারকের সিদ্ধান্তের সমালোচনা করে রিপাবলিকান দলের প্রার্থীরা বলেছেন, অবিলম্বে এই মামলা খারিজ করা উচিত।
আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? অস্থির গোলমেলে মামুনি তো রেগে লাল। চিন্তা নেই, কারণ সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? বাহ, কি সুন্দর চুল। নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। মিজান, তুমি ডাক্তার দেখাও না কেন? হাসপাতাল তো অনেক দূরে। সুখী থাকতে তুমি হাসপাতালে যাবা কেন? হাসপাতাল এখন আপনার হাতের মুঠোয়। দেশের যে কোনো প্রান্ত থেকে সুখী অ্যাপে গিয়ে অথবা কল করে ডাক্তারের পরামর্শ নিন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। এই প্রথম প্যারাশুট 350 মিলি সুবিধা প্যাকে 40 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষে ভালো। স্বাগত আরেকবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে জানিয়ে দেব খেলার খবর। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ময়মনসিংহে মাঠে নেমেছে মতিঝিল জায়ান্ট মোহামেডান আর তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে লড়ছে ঢাকা ওয়ান্ডারার্স। লিগে টানা 5 ম্যাচ জিতে উঠতে থাকা মোহামেডানের সামনে এবারে পয়েন্ট টেবিলের তলা নিতে থাকা চট্টগ্রাম আবাহনী। এখন পর্যন্ত বিপিএলে নিজেদের নামের পাশে কোনো পয়েন্টই যোগ করতে পারেনি দলটি। অন্যদিকে টেবিলের 3 নম্বরে থাকা রহমতগঞ্জ মাঠে নেমেছে 5 ম্যাচে 1 জয় নিয়ে আটে থাকা ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।